সকলকে আবার স্বাগত দ্য ডিজিটাল এডুকেয়ারে। আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার। আজকে নিয়ে আসছি ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের 6ষ্ঠ অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনার বিষয়। যেহেতু প্রথম থেকে আমরা কিছু অধ্যায় শুরু করতে পারিনি, তাই যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, তাই আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে চলে এসেছি। তো ভিডিও দেখতে থাকো, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা। যাই হোক, দেখা যাক কি হয়। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি, 20 শতকের ভারত, কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটা বিষয়। 20 শতক বলতে, এখানে 20 শতক বলতে বোঝায় 1900 থেকে 2000 মধ্যে, কিন্তু আমরা এখানে পড়ব হচ্ছে 1900 থেকে 1947 পর্যন্ত। আমাদের ভারতের স্বাধীনতা প্রাক্কালে যে সমস্ত কৃষক আন্দোলন হয়েছিল সেই সমস্ত নিয়ে এখানে আমরা আলোচনা করব। যাই হোক, দেখা যাক কি আছে এখানটায়। অধ্যায়ের নাম হচ্ছে, আবার বলছি, 20 শতকের ভারত, কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। কৃষক বলতে যে সমস্ত কৃষক সম্প্রদায় এখানে ছিল, নিচু থেকে উচ্চ জাতি, সে সমস্ত কৃষক সম্প্রদায় এখানে কি কি আন্দোলন করেছিলেন সেগুলো আসবে। তারপরে শ্রমিকরা কীভাবে এখানে অংশগ্রহণ করেছিলেন সেগুলো থাকবে। তার সাথে সাথে থাকবে বামপন্থী, যে বামপন্থী আলোচনা করতে গেলে এখানে আসবে হচ্ছে মানবেন্দ্র নাম, ঠিক আছে, যার নাম হচ্ছে নরেন্দ্র। যাই হোক, পরের বিষয়। তো আজকে তোমাদের প্রথম, যেহেতু 6ষ্ঠ অধ্যায় শুরু করছি, প্রথমে থাকবে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা 1905 খ্রিস্টাব্দে। আমরা জানি যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল। বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। কার আমলে? লর্ড কার্জনের। কিন্তু বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন কিন্তু বঙ্গভঙ্গ আবার রোধ হয়ে যায়। সেটা কত সালে? 1909 খ্রিস্টাব্দে। তোমাদের এখানে এমসিকিউ আসে যে বঙ্গভঙ্গ কবে হয় এবং কবে রোধ করা হয়। আর একটা প্রশ্ন, যে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল, সেটা কি বললাম, যে লর্ড কার্জনের আমলে হয়েছিল। এবার বঙ্গকে কেন ভঙ্গ করবে? এখানে দুটা কারণ ছিল। ব্রিটিশদের মনে আমাদের যে পশ্চিমবঙ্গ বাংলাটা এত বড় ছিল যে ইংরেজদের মনে হচ্ছে ভয় ধরে গেছিলো, যে ভাবছিল যে বাংলার লোক যদি এক জায়গায় হয়ে আমাদের বিরুদ্ধে যদি লড়াই করে, তাহলে আমরা ইংরেজ হিসাবে এখানে শাসন বেশি দিন করতে পারবো না। তাই তারা বলল কি, যে আমাদের দেশবাসীকে কি বললো, যে বাংলাটা এত বড় যে এটাকে আমরা ছোট করে এটাকে আমরা শাসন করব। কিন্তু তাদের মনে ভয় ছিল অন্যরকম। ভিতরে গল্প কী ছিল, যে এই বঙ্গ যদি এক জায়গায় হয়ে যায় তাহলে হয়তো বেশি দিন আমরা ভারতবর্ষে থাকতে পারবো না। সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এবার কথা হচ্ছে যে এখানে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, সেটা হচ্ছে কংগ্রেসের কি অবদান ছিল। কংগ্রেসের অবদান, কংগ্রেস হচ্ছে আমাদের যে মহাত্মা গান্ধী ছবি দেখতে পাচ্ছ, এদেরই হচ্ছে অবদান কী ছিল। এরা হচ্ছে বঙ্গভঙ্গের সময় ছিল, কি বলবো, একটা ভালোভাবে অংশগ্রহণ করেনি, আবার করেও ছিল। তারা দূর থেকেও সেটাকে সমর্থন করেছিল। তারপরে ছিল কি, মুসলিম কৃষকদের অবদান। এখানে মুসলিম কৃষকদের কি অবদান ছিল বঙ্গভঙ্গের সময়? মুসলিম কৃষকরা এখানে হচ্ছে কি করছে, যে একটু দূরে ছিল, তারা এখানে সরাসরিভাবে যুক্ত হয়নি। তারপর কি আছে 3 নম্বর পয়েন্ট, দলিত কৃষকদের ভূমিকা। এখানে দলিত কৃষক বলতে যারা হচ্ছে নিচু সম্প্রদায়ের হচ্ছে কৃষক ছিল, তারা হচ্ছে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আর এতে নেতৃত্ব দিয়েছিলেন কে? এতে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রাজেন্দ্রলাল, ঠিক আছে, তিনি হচ্ছে এখানে নেতৃত্ব দিয়েছিলেন এই বঙ্গভঙ্গের সময়। তারপরে কি হবে, 4 নম্বর পয়েন্ট কি হবে, যে বাংলায় কৃষক আন্দোলন। বাংলায় যে সমস্ত কৃষক সম্প্রদায় ছিল, এতে হচ্ছে সব রকমের সহযোগিতা করেছিল এবং তারা মেনে নিতে পারেনি যে বঙ্গকে ভঙ্গ করতে দিবে না। তাই তারা এর বিরুদ্ধে লড়াই করেছিল। শেষ পর্যন্ত কি দেখা গেল, যে বঙ্গ যখন আন্দোলন হয়ে গেল, তখন সে সমস্ত কৃষক, তারপরে নিচু সম্প্রদায়ের কৃষক, তারপরে কি বলবো, কংগ্রেসের অবদান, এরা সব কি করলো, পথে নামলো। পথে নেমে কি করলো, যে ইংরেজদের বিরুদ্ধে হচ্ছে তারা হচ্ছে বিবাদ করতে শুরু করলো, যে না, আমরা এই বঙ্গভঙ্গ মানছি না। তখন তারা কি করলো, এই বঙ্গভঙ্গ রোধ করার জন্য স্বদেশী জিনিস তারা হচ্ছে
গ্রহণ করলো এবং বিদেশি জিনিস হচ্ছে তারা বয়কট করলো। এটা হচ্ছে তাদের আন্দোলনের প্রথম পথ। তখন ইংরেজরা দেখলো যে এতে তাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। যেহেতু তারা বিদেশি দ্রব্য বয়কট করছে, তার সাথে সাথে তারা স্বদেশি জিনিসগুলোকে গ্রহণ করছে, এতে কি করছে, তারা পথে নেমে বিদ্রোহ ঘোষণা করছে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে। লাস্টে বাধ্য হয়ে যখন হচ্ছে 1905 থেকে শুরু হয়ে যায় বঙ্গভঙ্গ আন্দোলন, তখন তারা কি করলো, 1909 খ্রিস্টাব্দে এই আন্দোলনটাকে তারা রোধ করে দেয়। এটা হচ্ছে তোমার বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে প্রথম পার্ট। এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে আশা করি, যেহেতু অতটা ইম্পর্টেন্ট না এটা, কিন্তু তোমাদের যেহেতু প্রথম অধ্যায়ে রয়েছে, এটা তোমাদের প্রথম ইসেতে, ওর জন্য তোমাদের আলোচনা করতে হচ্ছে। এবার যেটা হচ্ছে ভালো অধ্যায় বা যেটা প্রশ্ন আসার মতন, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এখানে প্রশ্ন আসবে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি আসতে পারে, যে ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এটা 8 নম্বর জন্য আসতে পারে। 4 নম্বরে কি আসতে পারে, ভারত ছাড়ো আন্দোলনের কারণ আলোচনা করো। তখন তোমাকে এটাকে ভালো করে আন্দোলন করতে হবে, আলোচনা করতে হবে। এবার ভারত ছাড়ো আন্দোলন আলোচনা করতে গেলে এই গান্ধীজির অবদান অবশ্যই আলোচনা করতে হবে। এখানে আরও 3টা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো বারদলি সত্যাগ্রহ, তারপর হচ্ছে আইন অমান্য, অহিংস অসহযোগ। যাই হোক, এটা পরের ভিডিওতে আনবো আমরা। যেহেতু এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, তাই এটাই আলোচনা করছি। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করতে গেলে গান্ধীজির অবদান অবশ্যই অনস্বীকার্য। তাই গান্ধীজি সম্পর্কে আমি 2-4 কথা বলি। গান্ধীজি ছিলেন হচ্ছে কংগ্রেসের হচ্ছে একজন সভাপতি। কংগ্রেসের সভাপতি বলতে যে প্রত্যেক বছর বছর হচ্ছে কংগ্রেসের হচ্ছে অধিবেশন বসে, প্রত্যেক 1 বছর অন্তর অন্তর। সেটা দিল্লিতে হতে পারে, কলকাতায় হতে পারে, দেন মাদ্রাসে হতে পারে। এবার গান্ধীজি সম্পর্কে তোমরা হয়তো ছবিটা দেখে বুঝতে পারছো যে এই গান্ধীজি, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি এরকম পোশাক পরে কেন আছেন। তার হচ্ছে রাজনৈতিক আন্দোলন প্রথম শুরু হয় হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তিনি তখন ওখানে ব্যারিস্টার হিসেবে মানে যুক্ত ছিলেন। সেখানে তার হচ্ছে প্রথম আন্দোলন শুরু হয়েছে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ নিয়ে। এটা হচ্ছে আমি গান্ধীজি সম্পর্কে বলছি 2-4 কথা। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গ বলতে যারা হচ্ছে সাদা চামড়ার মানুষ, আর কৃষ্ণাঙ্গ বলতে যারা হচ্ছে কালো চামড়ার মানুষ। এদের মধ্যে একটা দ্বন্দ্ব এখনও আছে কিন্তু, যে ভাবে যে সাদা চামড়ার মানুষ তারা হচ্ছে উঁচু জাতি, আর কালো চামড়ার মানুষ তারা হচ্ছে নিচু জাতি। এইটাই নিয়ে হচ্ছে আমাদের গান্ধীজি আন্দোলন শুরু করে। এবার গান্ধীজি আন্দোলন করতে করতে তিনি তার দক্ষিণ আফ্রিকাতে প্রথম আন্দোলন শুরু করেন। তারপরে তিনি কি করলেন, আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে চলে আসলেন। সেখানে চলে আসলেন কার হাত ধরে, তার হচ্ছে গোপাল দাস গোখলে, তার হচ্ছে রাজনৈতিক গুরু। এটাও কিন্তু প্রশ্ন আসে এমসিকিউতে। রাজনৈতিক গুরু কে ছিলেন, গোপাল দাস গোখলে। তার হাত ধরে তিনি ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে এসে তিনি, তার পোশাক ছিল হচ্ছে ব্যারিস্টারি পোশাক, এবার কালো স্যুট বুট। এবার তিনি কি করলেন, যেহেতু তিনি ভারতবর্ষে আন্দোলন করবেন, তাই তিনি কি করলেন, যে ভারতবর্ষের আন্দোলন শুরু করার আগে তিনি ভারতবর্ষটাকে আগে চিনবে, ভালো করে পরিচয় হবে। তিনি দেখলেন যে একদিন তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন পুকুর পাড় দিয়ে, তিনি তখন দেখলেন যে কি দেখলেন, যে কিছু মহিলা বা নারী স্নান করছেন পুকুরতে। এবার কি হচ্ছে, যে তারা এত অভাব অনটন, তাদের লজ্জা ঢাকার মতন তাদের পোশাক ছিল না। তখন তিনি গান্ধীজি ভাবলেন যে এই ব্যারিস্টারি পোশাক পরে যদি আমি সাধারণ মানুষের কাছে যাই, তাহলে তো সাধারণ মানুষ আমাদের কাছে থাকবে না। তাই তিনি কি করলেন, যে তার ব্যারিস্টারি পোশাক ছেড়ে তিনি এই ধরনের হচ্ছে পোশাক পরিহার করলেন। যাই হোক, সেটা পরে বিষয়। এটা বললাম একটু গান্ধীজি সম্পর্কে। যাই হোক, তোমরা এটা মাথায় রাখবা। এবার ভারত ছাড়ো আন্দোলন, এটা আবার কেউ বলে কুইট মুভমেন্ট, আবার কেউ বলে অগাস্ট মুভমেন্ট। যেটা যেভাবে আসবে তোমাদের সেইভাবেই অ্যান্সার করতে হবে, কিন্তু একই কথা। ভারত ছাড়ো কাকে বলছে, ভারত ছাড়তে ইংরেজকে। একটা জিনিস মনে রাখবা, আমাদের ভারতবর্ষে যতগুলো কৃষক আন্দোলন হয়েছিল কোনোটাই কিন্তু সফল হয়নি, সবই কিন্তু বিফল হয়েছে। তারপরে কিন্তু আন্দোলন আমরা করে গেছি। যাই হোক, এবার হচ্ছে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন, সেটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট হয়েছিল। কার হাত ধরে, মহাত্মা গান্ধীর হাত ধরে। এবার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বলতে কাকে বলছে, ইংরেজকে বলছে। এবার ভারত ছাড়ো আন্দোলন করতে গেলে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বোম্বাইয়ে অধিবেশনের প্রস্তাব গৃহীত হয়। মানে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট এই ধরো রাতের দিকে গান্ধীজি একটা মিটিং করে কংগ্রেসের সাথে। সেখানে তিনি প্রস্তাব দেন যে এই আন্দোলনটা আমাদের করতে হবে, সেটা কি, ভারত ছাড়ো আন্দোলন। সেই প্রস্তাবে সম্মতি দিয়ে সেদিন রাত্রি থেকেই আন্দোলনটা শুরু হয়ে যায়, এবং আন্দোলন এত বিস্তার লাভ করে যে 9ই আগস্ট থেকে শুরু হয়ে যায়, কিন্তু রাত্রের থেকে শুরু হয়ে যায়।
এবার 9 আগস্ট এত প্রভাব পড়ে যে বোম্বাই স্টেশনে গিয়ে কিছু ভারত ছাড়ো আন্দোলনের যে কর্মী সমর্থক ছিল তাদের বাধ্য হয়ে ইংরেজ সরকার কি করে, তাদের গ্রেপ্তার করে। কিন্তু আন্দোলন কিন্তু সব স্তরে ছড়িয়ে পড়েছিল। সে ধরো কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলে এতে অংশগ্রহণ করেছিল। আর এতে এত প্রভাব পড়েছিল যে ইংরেজ বাধ্য হয়ে আমাদের এই আন্দোলনটাকে মেনে নিয়েছিল। এবার ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল সেটা হচ্ছে কংগ্রেস, যে আমাদের মহাত্মা গান্ধী ছিল, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু আন্দোলন কিন্তু কোনো খামতি ছিল না, যেহেতু এটা অগাস্ট মাসে হয়েছিল, এই যে অগাস্ট মাস, কেউ কেউ এটাকে আবার কোনো ঐতিহাসিক অগাস্ট আন্দোলনও বলেছেন, আবার ইংরেজিতে বলা হয় কুইট মুভমেন্ট। ক্রিপস মিশনের ব্যর্থতা, এটা প্রথম পয়েন্ট। ক্রিপস মিশন, স্টাফোর্ড ক্রিপস, তারা একটা প্রতিনিধি দল হচ্ছে আমাদের ভারতবর্ষে পাঠিয়েছিল। পাঠানোর পর সেই সময় কি হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। এবার আমাদের ভারতের বা নেতা নেত্রীদের বলা হলো যে তোমরা হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করো, তাহলে তোমাদের হচ্ছে আমরা কি স্বায়ত্ত শাসন দিব। কিন্তু গান্ধীজি চাইতো কি পূর্ণ স্বাধীনতা। এর জন্য ক্রিপস মিশন হচ্ছে ব্যর্থ হয়ে গেছিল। গান্ধী চাইতো যে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই, আমাদের দেশ আমাদের হাতে তুলে দাও, আমরা শাসন করব, আমরা স্বায়ত্ত শাসনের দরকার নেই, আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে চলবো এখানটায়। 2 নম্বর কি আছে, গান্ধীজির ভূমিকা। 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট যেদিন হচ্ছে তোমার ভারত ছাড়ো আন্দোলনের একটা সভা হয় রাত্রির দিকে, তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে ডু অর ডাই, মানে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করবো ও লড়বো, এর ডাক দেন। এবং আন্দোলন এত ব্যাপক আকার ধারণ করে যে ইংরেজরা এতে তাদের ভিত নড়ে গেছিল। যাই হোক, এটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে ডু অর ডাই হচ্ছে ডাক দেন। এবং 9 আগস্ট থেকে আন্দোলন হচ্ছে একদম সরাসরিভাবে প্রচার শুরু করতে থাকে এবং এতে সকল ধরনের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। তারপরে আরেকটা কারণ কি ভারত ছাড়ো আন্দোলনের, দ্রব্য মূল্য বৃদ্ধি। যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল ইংরেজরা এতে প্রচুর হারে দিন দিন হচ্ছে বৃদ্ধি করতেই থাকে। এতে সাধারণ মানুষের কি হয়, অসুবিধা হয়ে যায়। ওর জন্য সাধারণ মানুষ কি হয়, বাধ্য হয়ে এই ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কি বলছে, খাদ্য দ্রব্য সহ অন্যের মূল্য বৃদ্ধি, এবং ভারতীয়রা এতে ক্ষুব্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, ভারতীয়রা হচ্ছে ক্ষুব্ধ হয়ে যায়, মানে রাগ করে। তারপরে 3 নম্বর কি আছে, সেনাদের উপর অত্যাচার। যে সমস্ত ভারতীয় সেনারা ইংরেজদের অধীনে মানে কর্মচারী হিসেবে নিয়োগ ছিলেন, তাদের উপর নানা রকম অত্যাচার হতো। কিরকম অত্যাচার, তাদের সেরকম সুযোগ সুবিধা দেওয়া হতো না, পদোন্নতি হতো না। কি বলছে, তাদের বেতন কম দিত, নিম্নমানের খাদ্য ছিল, উচ্চ পদে তাদের নিয়োগের সুযোগ ছিল না। এর জন্য সাধারণ মানুষ এবং সেই সমস্ত কর্মচারীরা এই ভারত ছাড়ো আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করেছিল। এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের হচ্ছে 4 নম্বর পয়েন্ট। কৃষক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভ। পুঞ্জীভূত বলতে কৃষক শ্রেণীর যে এতদিনে যে একটা রাগ ছিল, সেই রাগ তারা হচ্ছে সামাল দিতে পারেনি। সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে অংশগ্রহণ করে সেটার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছিলেন। সেটা কি ছিল, বাংলা, বিহার, আসাম এই সমস্ত মানে রাজ্যের যে কৃষকরা ছিল এতে অংশগ্রহণ করে এই আন্দোলনে তারা সামিল হয়েছিলেন। তারপরে কি দেখা গেল, শ্রমিক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভ। শ্রমিক শ্রেণী, যে সমস্ত শ্রমিক কলকারখানায় কাজ করতো তাদেরও খুব অত্যাচার করা হতো, উচ্চমানের বেতন দেওয়া হতো না, তাদের বেশি পরিমাণে মানে কাজ করা হতো। এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে এই ভারত ছাড়ো আন্দোলনে তারা সামিল হয়েছিল। এটা ছিল হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের কারণ। ঠিক আছে, মনে থাকবে। এটা হচ্ছে তোমাদের বেশি কিছু পড়তে হবে না, যে ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট শুরু হয়েছিল বোম্বাই অধিবেশনে। 9ই আগস্ট থেকে এই আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু যদি প্রশ্ন আসে যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, তখন প্রশ্নের অ্যান্সার হবে 1 নম্বরের জন্য 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট। এবার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করব। গুরুত্ব আলোচনা করতে গেলে তোমরা এখানে 4টা পয়েন্টই ব্যবহার করবা। যে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বতে প্রথম কি আলোচনা করা হয়েছে, আন্দোলনের ব্যাপ্তি। 1 নম্বর পয়েন্ট, আন্দোলনের ব্যাপ্তি। আন্দোলনের ব্যাপ্তি, ভারত ছাড়ো আন্দোলন ভারতবর্ষের
সকল জায়গায় ছড়িয়ে পড়েছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, মাদ্রাস, বোম্বাই। ওই জন্য বলছি যে গুরুত্ব কি, যে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বর অন্যতম যে গুরুত্ব ছিল সেটা হচ্ছে আন্দোলনের ব্যাপ্তি, যেটা হচ্ছে সব শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল এবং সব জায়গায় হচ্ছে এটা ছড়িয়ে পড়েছিল। 2 নম্বর কি বলছে, স্বাধীনতার ভিত্তি স্থাপন। এই জায়গা থেকে সাধারণ মানুষের থেকে শুরু করে সকল প্রকারের জনগণের মধ্যে হচ্ছে স্বাধীনতার ভিত্তি স্থাপন হতে শুরু করে, খুব একটা ভালো জিনিস। তারপরে কি আছে, কংগ্রেসের প্রভাব বৃদ্ধি। এই যে কংগ্রেস যেহেতু এই আন্দোলনের অংশগ্রহণ করেছিল এবং তারা এই আন্দোলনে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধীর হাত ধরে, তাই তাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। 4 নম্বর কি, ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি। ক্ষমতা হস্তান্তর বলতে যে আমরা যেহেতু পরাধীন ছিলাম, ইংরেজদের অধীনে ছিলাম, সেখান থেকে কি হচ্ছে যে আমরা পূর্ণ স্বাধীনতার দিকে এগোচ্ছি। সেটা কি দেখা গেল, যে ক্ষমতা হস্তান্তরের হচ্ছে প্রস্তুতি চলছে মনে মনে বা প্রকাশে, সেরকম চলছে। কংগ্রেসের মধ্যে আলোচনা চলছে, ইংরেজদের মধ্যে আলোচনা চলছে। এটা ছিল হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলনের হচ্ছে গুরুত্বর পয়েন্ট। এই 4টা পয়েন্ট দিতে হবে। তোমাদের প্রশ্ন যদি আসে ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো, তখন সেখানে প্রশ্ন থাকবে হচ্ছে 4+4। ঠিক আছে। এবার কথা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন কি সফল হয়েছিল? না, ভারত ছাড়ো আন্দোলন সফল হয়নি। প্রথমে বলেছি যে আমাদের ভারতবর্ষে ইংরেজরা যে প্রায় 200 বছর রাজত্ব করেছিল, সেখানে কিন্তু তারা শাসনের নামে যে শোষণ করেছিল, ইংরেজদের বিরুদ্ধে যে সমস্ত কৃষক আন্দোলন হয়েছিল, কোনোটাতেই কিন্তু আমাদের ভারতীয়রা সফলতা আনতে পারেনি। কিন্তু হ্যাঁ, ইংরেজদের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল, এটা মনে রাখবা। যাই হোক, এবার যেটা আলোচ্য বিষয়, যে জ্ঞানেন্দ্র পাণ্ডে সম্পাদিত দ্য ইন্ডিয়ান ন্যাশন ইন 1942 গ্রন্থে ভারত ছাড়ো আন্দোলনকে জাতীয়তাবাদী গণ আন্দোলন বলে অভিহিত করেছেন। জাতীয়তাবাদী বলতে যে আমাদের জাতির দেশের প্রতি যে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, সেটা আস্তে আস্তে এখান থেকে আরও বিশাল আকার ধারণ করছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা এটা উপসংহারে ব্যবহার করতে পারো, যে জ্ঞানেন্দ্র পাণ্ডে কি বলছেন তার একটা সম্পাদিত গ্রন্থে দ্য ইন্ডিয়ান ন্যাশন ইন 1942 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, দ্বিতীয় ইউনিট পরীক্ষা, তাই আমরা সেটা মাথায় রেখে এই টপিকটা আজকে এনেছি 6ষ্ঠ অধ্যায় থেকে। তোমরা আমাদের সাথে থাকবা। আস্তে আস্তে আমরা যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আমরা প্রথম অধ্যায় থেকে আবার শুরু করব, প্রশ্ন ধরে ধরে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলোই আমরা আলোচনা করব। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকবা। এই বলে সবাই ভালো থাকবা, এবং এটা তোমরা নোট তৈরি করতে থাকো। আর যদি নোট লাগে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবা, আমরা নোটও দিতে প্রস্তুত আছি। ভালো থাকবা সকলে। এই বলে আজকের এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট শেয়ার সকলে করবে।